ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই সনদকে আপনি মেনে নেবেন কি না? তো প্রথমেই বলতে হয় যে সংবিধানে এই ধরনের গণভোট দেওয়ার কোনো নিয়ম বা বিধান সংবিধানে নাই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আজকে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ সম্পর্কে জানার আকাঙ্ক্ষা থেকে আজকে আমরা বিলেতে ভ্রমণরত গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান সাহেবকে অনুরোধ করেছিলাম LB24 এর স্টুডিওতে আসার জন্য। উনি অনুগ্রহ করে স্টুডিওতে এসেছেন। আমরা ওনার সাথে কিছুক্ষণ আলোচনা করব। আসসালামু আলাইকুম ডক্টর মিজানুর রহমান সাহেব। জি, শুভেচ্ছা আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন এবং আপনার সাথে আমরা খোলামেলা কিছু আলোচনা করব বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে এবং গণফোরাম যে রাজনৈতিক দল, বাংলাদেশের সংবিধান প্রণেতা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর কামাল হোসেন সাহেবের এই রাজনৈতিক দলটি বাংলাদেশের এই সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে কি ভাবছেন আপনারা, সেই বিষয় নিয়ে আমরা কিছু জানতে চাইব এবং আমাদের দর্শক শ্রোতারা যারা বিলেতে অবস্থান করছেন কিংবা ইউরোপের যে কোনো জায়গায় অথবা বিশ্বের যে কোনো জায়গায় অবস্থান করছেন তাদের কাছে LB24 এর মাধ্যমে আপনাদের কথাবার্তা চিন্তাভাবনা যেমন পৌঁছে দেওয়া যাবে, বাংলাদেশের সমসাময়িক অবস্থা সম্পর্কে আপনি যেহেতু ভেরি রিসেন্টলি আসছেন, সমসাময়িক কিছু বিষয় আপনি তুলে ধরবেন যেটা আমাদেরকে অনেক দেবে, হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ। ডক্টর রহমান, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব, জুলাই সনদ, যে সনদটা বলা হচ্ছে যে 24-এ যে বিপ্লব হয়েছে এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশের আপামর জনসাধারণের রাজনৈতিক চিন্তা চেতনাকে ধারণ করে একটি চার্টার ঘোষণা করা হয়েছে। আপনি কি মনে করেন জুলাই সনদে প্রত্যেকটি বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে রাজনৈতিক দলগুলো? ধন্যবাদ আপনাকে এবং আমাদের LB24 এর দর্শক শ্রোতাকে, এবং বিশেষ করে আমাকে এই ধরনের একটি অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমি প্রথমে বলি, আপনি যেটা বলেছেন যে 1993 সালে বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা গণফোরাম করেছিলাম। বাংলাদেশে সেই সময় রুগ্ন রাজনীতির বিপরীতে সন্ত্রাস, দুর্নীতি, কালো টাকা নির্ভর এই রুগ্ন রাজনীতির বিপরীতে একটি সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয়, এবং আমি 93 সাল থেকে পর্যন্ত গণফোরামের সাথে যুক্ত থেকেছি। এবং এই গত 15 বছর ধরে বাংলাদেশে যেভাবে একটি রাষ্ট্র পরিচালিত হয়েছে, গুম খুন, এরপরে নির্বাচন ব্যবস্থা, এবং আপনি দেখেন 2018 সালেও ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা ঐক্যফ্রন্ট করেছিলাম। শুধু আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। সেই নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা একটি ফ্রি ফেয়ার ইলেকশন করব, এবং তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কসম দিয়ে ডক্টর কামাল হোসেনকে বলেছিলেন গণভবনে আনুষ্ঠানিক বৈঠকে। কিন্তু সেই নির্বাচনটাও হয়েছিল পৃথিবীর ইতিহাসে আগের রাতে সেই ভোটটা হয়, এবং এরপরেই পুরো রাষ্ট্রটা একটা অন্ধকারের দিকে নিয়ে চলে যায়। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে কয়েকটি এজেন্সি। তো এই যে প্রেক্ষাপটে মানুষের মধ্যে ক্ষোভ এবং তাদের বিনা ভোটে নির্বাচিত সরকার, এরপরে 2024-এ ঠিক একই কায়দায় গণতন্ত্রকে ধ্বংস করে আরেকটা নির্বাচন করা হলো, এবং সেই নির্বাচনে শুধু তারাই অংশগ্রহণ করে আবার ক্ষমতায় আসা হলো। এতে করে আমাদের সংবিধানে যেটা বলা আছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ, তো এই যে প্রজাতন্ত্রের মালিক জনগণ কিভাবে হয়? প্রতি 5 বছর পর পর তারা অবাধ, সুষ্ঠু একটি নির্বাচনে ভোট দিয়ে তাদের মালিকানা প্রতিষ্ঠা করে। তো সেই সুযোগ থেকে বাংলাদেশের মানুষ বারবার বঞ্চিত হয়েছে। এর কারণেই এই যে জুলাইয়ে, যেটা আপনি আমাকে মূল প্রশ্নটা করলেন, এই জুলাই অভ্যুত্থানটা কিভাবে সংগঠিত হলো, এটা আপনি বিপ্লব বলেছেন।
আসলে আমরা এটাকে বিপ্লব বলি না। পৃথিবীর ইতিহাসে বিপ্লব বলতে আপনাকে, যেমন মুক্তিযুদ্ধে, সেখানে 10ই এপ্রিল 1971 সালে প্রবাসী সরকার যখন গঠন করা হলো, সেখানে আপনি দেখেন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, সেখানে বলা আছে যে আমরা এই কারণে মুক্তিযুদ্ধ ঘোষণা করলাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং আমরা এই কাজগুলো করব। সেখানে একটি অঙ্গীকার ঘোষণা থাকে। কিন্তু এই জুলাই যে অভ্যুত্থান হয়েছে, সেখানে আমরা এই দীর্ঘ 15 বছর ধরে আমরা ভোটাধিকার, গণতন্ত্র, একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। এই প্রেক্ষাপটে আমাদের দেশের ছাত্ররা যখন তারা কোটা ব্যবস্থা নিয়ে, অর্থাৎ তাদের চাকুরিতে যাতে কোটা ব্যবস্থা এবং যে বৈষম্য আছে এটা দূরীকরণের জন্য তারা আন্দোলন শুরু করে এবং আমরা এই আন্দোলনকে সমর্থন করেছিলাম। এরপরে যখন দেখলাম যে পাখির মতো গুলি করে আমাদের দেশের এই ছাত্রদেরকে মারা হচ্ছে, তখন কিন্তু আমরা রাস্তায় নেমে আসছি এবং 3 আগস্ট আমি গণফোরামের পক্ষ থেকে ব্যানার নিয়ে আমরা পল্টন মোড় থেকে মিছিল নিয়ে আমরা প্রেস ক্লাবে যাই। সেখানে আমি বক্তব্য রেখেছি এবং সেটা মানে আমার বক্তব্যের ভিডিও আসছে সব জায়গায়। ডক্টর কামাল হোসেন সেই সময় বিবৃতি দিয়েছেন যে আর যাতে গুলি করা না হয়। এরপরে ব্যারিস্টার সারা হোসেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি মামলা করেছেন আইনি, যাতে এই ছাত্রদের, নিরীহ ছাত্রদের গুলি করা না হয়, কিন্তু থামে নাই। এই প্রেক্ষাপটে সারা দেশের মানুষ, একজন মা তার সন্তান মানে 6-7-এ পড়ে, তার সঙ্গে রাস্তায় নেমে আসছে। একজন কৃষক, একজন শ্রমিক কলকারখানা বন্ধ করে রাস্তায় নেমে আসছে যে আমার দেশের এই তরুণ প্রজন্মকে গুলি করে এইভাবে নির্বিচারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দিয়ে মারতে পারে না। এই যে একটা মানুষ রাস্তায় নেমে আসলে একটা অভ্যুত্থান হয়ে গেল এবং সেখানে সরকার, তার বিশাল মন্ত্রী পরিষদ, এমনকি 350 জন এমপি, এরপরে তার বিশাল দলের নেতাকর্মীরা সব 1 ঘন্টার মধ্যে হারিয়ে গেল। শুধু তা না, উৎখাত হলো এবং দেশ ছেড়ে পালিয়ে চলে গেল। এখন এই যে দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন, উৎখাত হয়ে গেল, এরপরে আমরা সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা ছিলাম এবং তখন আমরা সবাই একসঙ্গে বসে আমরা সাপোর্ট দিয়েছিলাম। সেনাপ্রধান আমাদেরকে ডেকেছিলেন এবং সেখানে আমরা বলেছিলাম যে হ্যাঁ, একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা দরকার। আপনি জানেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের রাষ্ট্রীয় যখন আইনি সংকটে পড়বে, তখন সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের অভিভাবক। সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এই সরকার গঠিত হয় এবং আমরা এই সরকারকে সমর্থন করেছি এবং এই প্রেক্ষাপটে একটা রাষ্ট্রের সংস্কার, এটা একটা জরুরি হয়ে পড়েছিল, জন আকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটেই সরকার 6টি সংস্কার কমিশন করে, এরপরে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়। আমি গণফোরামের পক্ষ থেকে এই সংস্কার কমিশনে প্রতিদিনই প্রতিনিধিত্ব করেছি। এখন আপনি যেটা বললেন যে এই যে সংস্কার কমিশনে যেটা হয়েছে, সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে আমরা এই যে 54 বছর ধরে যারা ক্ষমতায় ছিল, যে দলগুলো বা যারা বিরোধী দলে ছিল, এই রাজনৈতিক দল এবং সরকারের সকল ব্যর্থতা শুধুমাত্র আমরা সংবিধানের উপরে চাপিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস লক্ষ্য করেছি। তো এই জায়গায় আমরা বলেছি যে এই সরকার যেহেতু 8ই আগস্ট 2024 তারা কিন্তু এই বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছে। সুপ্রিম কোর্ট বলেন, দেশের আইন আদালত বলেন, সরকার বলেন, সব কিছুই বিদ্যমান সংবিধানের অধীনেই চলছে। কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি যারা 71-এ মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে, যারা 72-এর সংবিধান, যেটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের ঘোষণার মধ্য দিয়ে 72-এর সংবিধান প্রণীত হয়েছে, এবং এই সরকারও জুলাই যে ঘোষণা সেখানেও বলেছে যে 72-এর সংবিধানের প্রণয়ন পদ্ধতি ও কাঠামোগত দুর্বলতা, যেটা আমরা গণফোরাম চ্যালেঞ্জ করেছি। আমরা মূলত এটা চাইনি। আমরা চেয়েছি যে একটি অভ্যুত্থান হয়েছে, রাষ্ট্রকে একটা সংস্কার করতে হবে। কোন কোন জায়গায়? নির্বাচন ব্যবস্থা করতে হবে, দুর্নীতি দমন কমিশন, যাতে কেউ দুর্নীতি করে পার না পায়। আপনার জনপ্রশাসন করতে হবে, যেখানে দলীয় বিবেচনায় কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ হবে না। আমরা পুলিশ কমিশনের করতে বলেছি, যেখানে দলীয় বিবেচনায় কোনো পুলিশের নিয়োগ হবে না, কিংবা তার পদোন্নতি কিংবা তার ট্রান্সফার হবে না। এগুলো হলো সংস্কার। আমরা বলেছি বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে,
যে রাষ্ট্রপ্রধান যা বলবে পরের দিন সেইভাবে বিচার রায় হবে, যেটা আমরা দেখেছি 15 বছর। আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চেয়েছিলাম, কিন্তু স্বাস্থ্য খাতটা আমাদের দেশে যে নাজুক অবস্থা, আপনি বলেন এই বিলেতে এসেও আমি দেখেছি, পৃথিবীর অন্যান্য দেশেও আমার যাওয়ার সুযোগ হয়েছে, এত নাজুক অবস্থা তো আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থা থাকার কথা না। সেখানে কিন্তু কোনো সংস্কার হচ্ছে না। এবং আমি প্রতিদিন যে ওখানে বলেছি যে আপনি 72-এর সংবিধান, পৃথিবীর সেরা 10টি সংবিধানের মধ্যে 72-এর একটি সংবিধানকে স্বীকৃতি দেওয়া হয়। হ্যাঁ, সংবিধানের ঘাটতি থাকতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু কোথায় কোথায় ঘাটতি আছে সেটা চিহ্নিত করেন। এবং এই ঐকমত্য কমিশন যখন কাজ শুরু করে, প্রথম তারা আমাদের গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের সঙ্গে দেখা করেন, এবং সেখানে ডক্টর কামাল হোসেন বলেছেন যুগের প্রয়োজনে সংবিধান সংস্কার হতে পারে, তবে সেটা জন আকাঙ্ক্ষা অনুযায়ী। কোনো ব্যক্তির একক ইচ্ছায় বা তার কলমের খোঁচায় একটা সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। 53 বছর ধরে আমরা এই সংবিধানকে ধারণ করছি। বিভিন্ন সরকার ক্ষমতায় এসে তার প্রয়োজনে এই সংবিধানকে নানাভাবে সংশোধন করা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে যে অনেক কিছু কিন্তু বাতিল হয়ে গেছে, অর্থাৎ এগুলো টেকে নাই। জন আকাঙ্ক্ষার বাইরে যে আদালতও সেটা প্রমাণ করেছে টিকানো যায় না। এখন আমরা বলেছি যৌক্তিক সংস্কার যা দরকার সংবিধানে, কিন্তু এটা করবে কে? একটি নির্বাচিত পার্লামেন্ট, এবং আমরা সেটা প্রস্তাব রাখতে পারি। এখন সর্বশেষ আমি আপনাকে সংক্ষেপে এইটুকু বলতে পারি যে এই ঐকমত্য কমিশন এবং সরকার প্রধান তারা এমন একটি জায়গায় নিয়ে গেছে যে এই যে কমিশনের আমরা যে প্রস্তাবটা তৈরি করেছিলাম, সেই প্রস্তাবটা এখন একটি অনিশ্চিত জায়গায় নিয়ে গেছেন। আমি শেষ করছি এইটা বলে যে ধরেন ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রথম দিন আমাদের সাথে বসে বলেছিলেন যে যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করবে শুধুমাত্র সেগুলোই বাস্তবায়ন করা হবে, যেগুলো ঐকমত্য হবে না আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। এখন আমাদের কাছে আপনি পাঠালেন, প্রস্তাবনা পাঠালেন, আমরা দলীয় বিবেচনা করে সেখানে আমরা আমাদের মতামত দিয়েছি। এখানে ডান বাম বিভিন্ন আদর্শিক দলগুলো একসাথে বসেছে, এটাও একটা ঐতিহাসিক বিষয়। এরপরে আমরা যে বিষয়গুলো একমত পোষণ করলাম, যেগুলো আমরা একমত পোষণ করলাম না, এখন সব দলই তার একটা বিষয় একমত পোষণ করেনি, এই সবগুলো নিয়ে আপনি কি করলেন? এখন একটা প্যাকেজ তৈরি করলেন। হ্যাঁ না, আপনি বলেন 4টা বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল আদর্শগতভাবে তার অনেক মূল্যায়ন থাকবে। এখন এই একজন জনগণ, সাধারণ নাগরিক এই 4টা বিষয়ের কিভাবে পড়বে এবং সেখানে কিভাবে যে সে হ্যাঁ এবং না ভোট দিবে? এখন এই জায়গায় আমার বক্তব্য বা আমার দলের প্রস্তাবটা হচ্ছে এই, যেটা হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতার দলিল। এই রাজনৈতিক সমঝোতার দলিল বাস্তবায়ন করবে কে? সংসদ। এবং এখানে যদি আমরা স্বাক্ষর করি আর আগামী সংসদে যারা ক্ষমতায় যাবে তারা যদি এটা বাস্তবায়ন না করে, জনগণের কাছেই তো তার অপমৃত্যু হবে, রাজনৈতিক মৃত্যু হবে। সুতরাং আপনি আমাকে সব কিছু চাপিয়ে দেবেন। আপনি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ, এখানে সংবিধানের 4 মূলনীতি সেটা আপনি তুলে ফেলতে চান। এখন আমরা তো সেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি যে আপনি এই 4 মূল নীতি এটা বহাল রেখে আপনি সাম্য মানবিক মর্যাদা দিতে চাচ্ছেন, আমাদের তো আপত্তি নাই। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা কী ছিল? আমরা তো শোষণমুক্ত একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ। তা আমাদের 4 মূলনীতিকে আপনি সংবিধান থেকে ফেলে দেবেন, এরকম অনেকগুলো ইস্যুজ আছে। তারপরে ধরেন বাঙালি জাতিসত্তা, সেটাও আপনি মুছে ফেলবেন। এগুলো তো সংবিধান সংশোধনের এই মৌলিক স্ট্রাকচারের ব্যাপারে একটি সংবিধান এবং একটি নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দেন। এখন আমি যদি বলি যে এখন এই যে নির্বাহী আদেশ যেটা দিল এবং সবগুলো এলোমেলো করে যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সরকার সেগুলো নিয়েও দিল, আপনি বলেন সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। এখন একটি নির্বাহী আদেশে একটা সংস্কার প্রস্তাব সেটা কি সংবিধানের উপরে স্থান পেতে পারে? পৃথিবীতে এরকম নজির আছে? নাই। এটাই সরকার করলো। এই জন্য আমি বলছি যে জনগণ এই 24শে জুলাই অভ্যুত্থানের পরে সংস্কারের যে আকাঙ্ক্ষা তারা পোষণ করেছিল, মানুষ এবং রাজনৈতিক দলগুলো আমরা যেভাবে বসে সময় দিয়েছিলাম, সরকার সেই জায়গাটা বাস্তবায়ন করতে পারছে না। তার দূরদর্শিতার অভাব, তার দক্ষতার অভাব, এটাই হলো আমার মূল বিশ্লেষণ। খুবই সুন্দরভাবে এবং বোধগম্য হবে আমাদের দর্শক শ্রোতাদের কাছে, এমন চমৎকারভাবে আপনি আপনার বক্তব্যটা তুলে ধরেছেন এবং
জুলাই সনদ নিয়ে আপনাদের এবং আপনাদের সমমনা রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গের যে চিন্তাভাবনা সেটা আপনি বলেছেন। তাহলে আমি কি এইটাই বলতে চাই, জুলাই সনদ নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সেই চুক্তিতে যারা যারা স্বাক্ষর করেছেন, যারা যারা জুলাই সনদের সর্বাঙ্গীন মিন্স সেখানে যে প্রভিশন যতগুলো আছে সবগুলাকে স্বাক্ষর করেছেন এবং যারা যারা নোট অফ ডিসেন্ট দিয়ে স্বাক্ষর করেছেন, তাহলে এই যে গত কিছুদিন আগে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে দিয়ে যে গণভোটের আহ্বান করলেন, সেখানে উনি বলেছেন ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই সনদকে আপনি মেনে নেবেন কি না, হ্যাঁ এবং না, এই যে গণভোট। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি কি মনে করেন এই যে গণভোট যেটা বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের সাথে একই দিনে হবে, এইটা কতটুকু যুক্তিসঙ্গত এবং আইনসম্মত? কেননা সংবিধানে যে সকল বিধান আছে সেখানে গণভোট করার মতো কোনো ধরনের অবস্থান আছে কিনা এবং কোনো ধরনের প্রভিশন আছে কিনা। যেহেতু আপনি বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, অবভিয়াসলি আপনি ওনার সাথে নিবিড়ভাবে সম্পর্কিত এবং আপনি নিজেও একজন রাজনৈতিক সুদীর্ঘ দিনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই গণফোরামের মতো একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হতে পেরেছেন। অবভিয়াসলি আপনার বক্তব্যটা যেটা হবে সেখানে আপনি আইনের দৃষ্টিকোণ থেকে বা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে এই গণভোটটা কতটুকু যুক্তিসঙ্গত এবং প্র্যাকটিক্যালি এটা সঠিক কিনা। কেননা সেখানে বিএনপি গণভোট ডিক্লেয়ার করার পরপরই বিএনপির একজন উচ্চতম রাজনৈতিক ব্যক্তিত্ব চিটাগংয়ের যে জয়েন্ট সেক্রেটারি ছিলেন এক সময়, উনি বলেছেন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আবার বিকেলে বৈঠক করে বিএনপি এটাকে সাধুবাদ ধন্যবাদ জানিয়েছে বা ওয়েলকাম জানিয়েছে। আপনি কি মনে করেন যে গণভোটের হ্যাঁ কিংবা না এই ব্যাপারে বিএনপির অবস্থানটা কি হতে পারে? এবং জামাত বলেছে যে গণভোট আর এবং জাতীয় সংসদ একই দিনে হবে, এটা প্রত্যাহার করার জন্য। তাহলে কি আপনার কাছে মনে হয় এই গণভোট নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার যে একটা গোলমাল তৈরি করেছেন সেটা কি কোনো ধরনের মানে এটা কি অবান্তর কিনা এবং এটা কি অ্যাভয়েড করা যেত কিনা, করে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছেড়ে দেওয়াটা কি যুক্তিসঙ্গত ছিল কিনা? ধন্যবাদ। আপনি কিন্তু উত্তরটা কিছুটা আপনার মধ্য দিয়েও এসেছে। বিশেষ করে আপনি আইনগত এবং সাংবিধানিক যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে গণভোট সমর্থন করে কিনা। তো প্রথমেই বলতে হয় যে সংবিধানে এই ধরনের গণভোট দেওয়ার কোনো নিয়ম বা বিধান সংবিধানে নাই। গণভোট কখন হবে? যদি বেসিক স্ট্রাকচার আপনি পরিবর্তন করতে চান সংবিধানের, তাহলে আগে জাতীয় সংসদে সেটা অনুমোদন হতে হবে এবং জাতীয় সংসদে অনুমোদন হওয়ার পরে তখন গণভোটে যেতে হবে। এটা হলো সাংবিধানিক প্রক্রিয়া। এখন যেটা বলা হচ্ছে যে আমরা একটি নির্বাচিত সরকারকে বিশ্বাস করতে পারি না, যেটা বলানো হলে যেটা বোঝানো হচ্ছে, ফলে কি হচ্ছে যে আমরা আগেই এই সংস্কারগুলো সংবিধানের মধ্যে ঢুকাই দিতে চাই। এখন এটুকু বাস্তবতা তাদের মধ্যে আসছে না যে এই ধরনের একটি গণভোট করে পৃথিবীর কোনো দেশে আপনি সংবিধানের মধ্যে ঢুকিয়ে দিবেন এবং যে এতদিনের মধ্যে যদি এটা করা না হয় তাহলে অটোমেটিক একেবারে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অংশ হিসাবে গণ্য হবে। এটা পৃথিবীর কোথাও কি আছে? নাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা প্রথমে আপনাকে বলেছি যে এই সংস্কার প্রস্তাবগুলো যেহেতু ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং নিবন্ধিত সব রাজনৈতিক দলও কিন্তু এর সাথে যুক্ত নেই। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ যদিও সরকার তার কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং অন্যান্য যে সকল দল, ধরেন 52 কি 54টা এখন নিবন্ধিত রাজনৈতিক দল আছে, সেখানে আমরা 30টি রাজনৈতিক দল বসেছিলাম। তার মধ্যে অনেক দল নিবন্ধন প্রাপ্তও না। তার মধ্যে আমরা স্বাক্ষর করেছি 25টা দল এবং আমরা কিন্তু প্রথম দিন উপস্থিত ছিলাম, কিন্তু গণফোরাম স্বাক্ষর করি নাই। একটা পয়েন্টের ব্যাপারে, সেটা আমি আপনাকে পরে বলছি। তো এখন এই যে গণভোটের বিষয়, আমরা প্রথম গণফোরাম থেকে বলেছি যে এটা আইন সমর্থন করে না
এটা রাজনৈতিক সমঝোতার দলিল, আমরা স্বাক্ষর করব এবং এইটা আগামী সংসদে বাস্তবায়ন করার জন্যে আমরা জনগণের কাছে দায়বদ্ধ থাকব। কিন্তু পরবর্তীতে বিএনপি সহ কিংবা অন্যান্য রাজনৈতিক দলও তারা এটা আগে আইনি স্বীকৃতি ইত্যাদিতে না হলে নির্বাচন হতে দেবে না, এবং আমাদের যে তরুণ প্রজন্ম তারাও নানা ধরনের হুমকি ধুমকি দিয়ে একটা নির্বাচনের বিঘ্নিত করার যে একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম ঠিক আছে, যদি গণভোট হয় তাহলে নির্বাচনের দিনেই যদি এটা হতে পারে যে জুলাই সনদের ব্যাপারে বিশেষ করে আমরা যেগুলো ঐকমত্য পোষণ করেছি সেগুলোর ব্যাপারে যদি হানা দেওয়া হয় তাহলে সেটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা তো ওটা বাস্তবায়ন করার জন্য একমত পোষণ করেছি। কিন্তু সংকটটা বাড়লো সেখানে যে আমরা যখন সেখানে ঐকমত্য কমিশনের সাথে বারবার বসলাম এবং এটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আমরা কথা বলেছি, যে প্রধান উপদেষ্টা যখন বলেছে যে যেগুলো ঐকমত্য পোষণ হবে সেটাই সংসদে পাশ করার জন্য যাবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তারা যেটা ইনিয়ে বিনিয়ে বলছে যে জনগণের অভিপ্রায়ে এই বিপ্লব হয়েছে, তারা বিপ্লব শব্দটা নিয়ে আসলে। আচ্ছা, বিপ্লব যদি হয়, বিপ্লব কিংবা মার্শাল ল যদি দেন তাহলে তো সেটা সংবিধানের ঊর্ধ্বে, তাহলে আপনি কেন সংবিধান স্থগিত করেন নাই? আপনি যদি বিপ্লবই বলেন তাহলে তো এই সংবিধানের অধীনে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আপনি শপথ নিলেন কেন? আমি তো ওই শপথ অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেন সহ উপস্থিত ছিলাম, এবং শপথের পরে ওই মাসেই আমরা ডক্টর কামাল হোসেন সহ ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন দেখা করতে যাই তার আমন্ত্রণে ডক্টর কামাল হোসেন তিনি একটি সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, আজকে আপনাকে এখানে বলে যাচ্ছি, এবং সেখানে 20টি সংস্কার প্রস্তাব ছিল। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, ন্যায়পাল, তারপরে নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন। এটা আমরা প্রথম উনি 8 তারিখে দায়িত্ব নিলেন, সম্ভবত 30 কি 31 তারিখে ওনার সাথে আমাদের আনুষ্ঠানিক বৈঠক হলো। সেখানে যে যখন একটা বাধাই করা এই 20টা প্রস্তাবনা একসাথে করে কামাল হোসেন তাকে দিলেন, ডক্টর ইউনূস তখন একটা কথা বলেছিলেন, আপনাকে আজকে এই মাধ্যমে বলে যায়, 1993 সালে যখন গণফোরাম প্রতিষ্ঠিত হয় এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 3 দিন ব্যাপী জাতীয় সম্মেলনের ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনিও সেখানে উপস্থিত ছিলেন। প্রফেসর ইউনূস খুব নাইস করে বলেছিলেন, আমি যে একটা পার্টি করতাম আমার দলের নাম হতো আমার দল। জি না, উনি যেটা বলেছিলেন আমার স্বপ্নের দল, ওনার সেই লিখিত বক্তব্য আমাদের কাছে আছে এবং বিভিন্ন পত্রিকায় পুরো বক্তব্যটা ছাপা হয়েছিল। তো উনি বলেছিলেন আমার স্বপ্নের দল, এই গণফোরাম প্রতিষ্ঠার প্রধান অতিথি হিসাবে 1993 সালে ওনাকে আমরা স্মরণ করিয়ে দিলাম। উনি বললেন যে ডক্টর কামাল হোসেনের কাছ থেকে এই ধরনের একটি সংস্কার প্রস্তাব পাওয়া এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দলিল। তো এটা দিলাম, তারপরে কিন্তু অনেক পরে এসে কমিশন হয়েছে বা সংস্কার প্রস্তাবগুলো হয়েছে। তো এখন দেখেন এইটা কারা করবে? এই রাজনৈতিক দলগুলোই রাষ্ট্র চালাবে। আপনি বলেন নির্বাচন কারা করবে? করবে তো এই রাজনৈতিক দলগুলো। তাহলে আপনাকে তো এই রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা রাখতে হবে, এবং জনগণের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা আছে। এখন 15 বছর নির্বাচন ছিল না, এবং 15 বছর শেখ হাসিনা একতরফাভাবে নির্বাচন করে ক্ষমতায় ছিল, সেই জন্যই তো অভ্যুত্থান হয়েছে। এখন এরপরে এই যে জুলাই সনদ, যেটার উপরে একটা আকাঙ্ক্ষা এবং 4টি স্তর আপনি করলেন, এখন ধরেন আমরা যারা নোট অফ ডিসেন্ট দিয়েছি, বিভিন্ন দল, জামাত একটা ব্যাপারে দিয়েছে, বিএনপি একটা জায়গা দিয়েছে, গণফোরাম এক জায়গা দিয়েছে, কিংবা কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য দলগুলো এক জায়গাটা দ্বিমত দিয়েছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে হা না দিলেন 4টা বিষয়। এটা তো জনগণের কাছে একটা জটিলতা তৈরি করা, অর্থাৎ এটা বাস্তবায়নের পক্ষে একটা অন্তরায় আপনি তৈরি করে দিলেন। এটা তো কোনো ক্রমেই হতে পারে না। আমরা যা একমত পোষণ করেছিলাম আপনি শুধু সেইটার ব্যাপারেই দিতে পারেন যে এটা আপনি সমর্থন করেন কিনা, তাহলে এইটা ছিল আইনি এবং সবচেয়ে স্বচ্ছ একটা ব্যাপার। এই জায়গার থেকে উনি সরে গেছে। আরেকটা কথা বলি, ঐকমত্য কমিশনের প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে প্রস্তাবনা হলো এটা ওনার কাছে দেয়া হলো। উনি আমাদের যে মতামত, এই যে অন্যান্য দল বলেছে বিশ্বাসঘাতকতা, প্রতারণা, আমরা ওটা বলছি না, কিন্তু আমরা যেটা বলছি আমাদের সাথে যে ধরনের কথা ছিল এবং আমরা দলগুলো তাদের সাথে সহযোগিতা করেছি, তার মানে আমরা তো সংস্কার চাই। এখন এই সংস্কার করতে যে আপনি পুরো সংবিধান, দেশের রাষ্ট্র কাঠামো সব কিছু পরিবর্তন করবেন, তাহলে তো আপনার এই সংবিধানের অধীনে
আপনার দায়িত্ব নেওয়া উচিত হয়নি। আপনি 8 তারিখেই বিপ্লবী সরকার গঠন করে সংবিধান স্থগিত করে আপনি আপনার কাজে চালাতেন, যদি জনগণ সেটা মেনে নিত। আমরা রাজনৈতিক দল হিসাবে জনগণের কাছে যেতাম। কিন্তু আপনি সংবিধানের প্রক্রিয়ার মধ্যে যে 1 জুলাই সনদ স্বাক্ষর করলাম, তাও কি স্বাক্ষর করেছি আজকে আপনাকে বলি, আমরা 7টা পয়েন্টে অঙ্গীকারনামায় সাপোর্ট করেছি। এখন আপনি যে জুলাই সনদ এখন উপস্থাপন করছেন, অর্থাৎ যেই দাবিগুলো, সেগুলো তো ওই জায়গায় আমরা সমর্থন করি নাই। আপনি নতুন অনেক কিছু ঢুকিয়েছেন। এরপরে আপনারা নোট অফ ডিসেন্ট তাও একসাথে নিয়ে আসলেন। অর্থাৎ প্রথমে আপনি যা যা দিয়েছিলেন, এই যে দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক দলগুলো বসে তাদের যে মতামতগুলো দিলে, এগুলো উপেক্ষা করে আপনি একসাথে সব প্যাকেজ নিয়ে হাতে চলে গেলেন। তার মানে এই রাজনৈতিক দলের মতামতকে অবজ্ঞা করা হয়েছে। পাশাপাশি এটা এই যে প্রধান, তিনি কিন্তু এই ঐকমত্য কমিশন থেকে স্বাক্ষর করলেন, আবার তিনি জুলাই এ আদেশেও স্বাক্ষর করলেন। তো এক ব্যক্তি, আপনি উনিই বর, আবার উনি নিজেই কাজী, তো নিজের বিয়ে কি নিজেই পড়াতে পারে? উনি নিজে 2বার স্বাক্ষর করেন কিভাবে? এটা তো হয় না। অর্থাৎ রাজনৈতিক সমঝোতার দলিল বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলোর যে অঙ্গীকারনামা, সেটা আগামী সংসদে ছেড়ে দেওয়াটাই উত্তম ছিল। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আপনাকে বিশেষ করে আপনার বক্তব্য সুস্পষ্ট এবং স্বচ্ছভাবে, আপনি সরল সহজভাবে যেভাবে তুলে ধরছেন, আপনি দীর্ঘক্ষণ বললেও আমার মনে হয় দর্শক শ্রোতারা এটা শুনবেন, শ্রবণ করবেন। কেননা বাংলাদেশের রাজনৈতিক এই যে ঢামাডোলের মধ্যে পোলাইটলি এবং ভেরি মানে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে কথা বলে মানুষকে সামনে অত্যন্ত কঠিন বিষয়টাকে সহজভাবে তুলে ধরার যে মানে এটা হচ্ছে করিতকর্মা লোকের কাজ। আপনি ওইভাবে করিতকর্মা লোকের মতো কাজ করছেন। আপনি অনেকক্ষণ বলতে পারবেন, কিন্তু আমাকে থামাতে হবে, কেননা আমাদেরকে হয়তো আপনারও সময়ের সংক্ষিপ্ততা আছে, আমাদেরকেও উঠতে হবে। আমি এই পর্যায়ে আপনাকে একটা বিষয়ে নিয়ে জানতে চাইব, যেটা হচ্ছে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা ধরে নেওয়া যায়। আমরা ধরে নিলাম ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন হবে, কেননা এটা আমাদের প্রধান উপদেষ্টা বলে আসছেন, বা আপনারা রাজনৈতিক দলগুলো ওইভাবে আপনারা চিন্তা ভাবনা করছেন। এবং কালকে সম্ভবত প্রধান উপদেষ্টার সাথে যখন বিলেতের একজন মন্ত্রীর দেখা হয়, ব্যারনেস সামান, উনি জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগ একটা বিশাল রাজনৈতিক দল, আপনি কি মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে কিনা? প্রধান উপদেষ্টা নেতিবাচক উত্তর দিয়েছেন, বলেছেন না। এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইব, আওয়ামী লীগের মতো একটি 70 বছরের পুরানো দল, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধের পর দীর্ঘ 50 বছরে বাংলাদেশের রাজনীতিতে বা এর আগেও বাংলাদেশের আমাদের ভূখণ্ডের রাজনীতিতে প্রায় 70 বছরের ঊর্ধ্বে আওয়ামী লীগ নামক এই রাজনৈতিক দল চলমান ছিল। এই আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি রাজনীতি হয়, ইলেকশন হয়, সেই ইলেকশনটা কতটুকু গ্রহণযোগ্য হবে বিশ্ব পরিসরে? কিংবা এই ইলেকশনের মধ্য দিয়ে যে রাজনৈতিক সংকট বলতে বাংলাদেশে যেটা গত 18 বছর থেকে চলে আসছিল, যেটা আওয়ামী লীগই করেছিল, যেটা বিরোধী দলকে নির্বাচন থেকে বা বঞ্চিত রেখে বা পায়তারা করে নির্বাচনে গেলেও যাতে ইলেক্টেড হতে না পারে, এইভাবে তারা মেকানিজম করেছিল। তাহলে কি সেই যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা কি বিরাজমান থাকবে না? আচ্ছা, ধন্যবাদ। আমি এই জায়গায় একটু বলি, আমরা গণফোরাম বিশেষ করে কোনো রাজনৈতিক দলকে বিশেষ করে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করাকে সমর্থন করি না। প্রথমত বলি, জামাত ইসলামকেও কিন্তু এই নির্বাহী আদেশে তৎকালীন সরকার আওয়ামী লীগ তারা নিষিদ্ধ করেছিল, এটাকেও আমরা সমর্থন করি না। কারণ একটি রাজনৈতিক দল সেখানে রাজনীতি করবে কি করবে না, এটা জনগণের অভিপ্রায়, জনগণের উপরে ছেড়ে দেওয়া। দ্বিতীয়ত, এখন আওয়ামী লীগের যে প্রেক্ষাপটটা আপনি বললেন, এই যে 15 বছর ধরে তারা ক্ষমতায় ছিল, 14, 18 এবং 2024 3টি নির্বাচন করেছে, সেখানে জনগণের অভিপ্রায় কিংবা সংবিধানে যেটা বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, তো জনগণের এই মালিকানাটা ছিল না। সমস্ত মালিকানা আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তি শেখ হাসিনার হাতেই ছিল।
এবং এই প্রক্রিয়ায় যখন অভ্যুত্থান হয়, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে ওবায়দুল কাদের তার দলের সাধারণ সম্পাদক, তার প্রেসিডিয়ামের অধিকাংশ মন্ত্রী অথবা এমপি, এই যে 350 এমপি এবং তার দলের শীর্ষ সমস্ত ব্যক্তিরা কি হলেন? উৎখাত হলেন। এবং এই যে জনরোষে পড়ে তারা পালিয়ে গেলেন। আপনি যদি 90-এর গণ অভ্যুত্থান দেখেন, সেখানে এরশাদ কিন্তু একটা সমঝোতার মধ্য দিয়ে তিনি কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছেন এবং জেলে গিয়েছেন, এবং জেলখানায় থেকে কিন্তু তিনি 5টি আসনে নির্বাচিত হয়ে ইতিহাস রেকর্ড করেছে। তাহলে শেখ হাসিনা যখন এই আন্দোলন শুরু হলো, তারপরের থেকে কিন্তু তিনি তাচ্ছিল্য করেছেন এবং শীর্ষ পর্যায় থেকে তিনি নির্দেশনা দিয়ে এই যে গুলি করা, খুন করা, গুম করা, খুন করা ইত্যাদির সাথে জড়িত ছিলেন। এগুলো কিন্তু মিডিয়াতে এবং তাদের বিভিন্নভাবে টেলিকথোপকথনে আসছে। সেই জায়গায় আওয়ামী লীগ যদি নিজের থেকে উৎখাত হয়ে যায়, নিজের থেকে যদি তারা সরকার বা রাষ্ট্র থেকে তারা পালিয়ে যায়, তাদের পুনর্বাসন করার দায়িত্ব তো কোনো সরকারের বা কারণ না। এই জায়গায় তারা রাজনীতি করবে কিনা, তাদের দল পুনর্গঠন করবে কিনা, সেই নেতৃত্বই তো তারা তৈরি করতে পারে না। 1, 2 হচ্ছে যে ধরেন এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে, এখানে তো বিদেশিরা যায় নাই, দেশের সমস্ত জনগণ যখন রাস্তায় নামলো, এবং বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বিরল ঘটনা যে সেখানে সংসদ ভবন, গণভবন, এমনকি সমস্ত জায়গায় যখন জনগণ পাবলিক ঢুকে পড়ল, এই ধরনের একটি অভ্যুত্থানের পরে তারা কি তাদের এই যে অনুশোচনা, তারা ক্ষমতায় থাকতে এই যে এতগুলো মানুষ মারা গেল নির্বিচারে, নিরস্ত্র মানুষ, তারপরে এত মানুষ আহত হলো, এর জন্য কি তাদের কোনো দায় নাই? এখন পর্যন্ত তারা রাষ্ট্রের কাছে, জনগণের কাছে, সরকারের কাছে তো না, জনগণের কাছে তো আপনার একটা দায়বদ্ধতা থাকতে হবে। এত বছরের একটি পুরনো রাজনৈতিক দল, তো সেই জায়গায় তো আমরা একটা অনুশোচনা দেখছি না, বরং তারা বাইরে থেকে যেই ধরনের বক্তব্য দিচ্ছে, এটা আমাদেরকে ব্যথিত করে যে এই দলের যারা নেতৃত্বে একসময় ছিলেন এবং এই দলের যে ইতিহাস, যে ঐতিহ্য, সেটা এই বর্তমান নেতৃত্বের কাছে এটা মানায় না। তারা বঙ্গবন্ধুর কন্যার পরিচয় দিচ্ছেন, কিন্তু বঙ্গবন্ধুর কন্যার পরিচয় দিয়ে আপনি এইভাবে শিশু হত্যা করবেন, এইভাবে গুম খুন করবেন, এবং আপনি বলেন 4টি ব্যাগ দখল করে নিয়ে একটা ব্যবসায়িক গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে চলে গেল, সুপ্রিম কোর্টে যাওয়া হলো, বলল যেন এখন তদন্ত করা যাবে না। তো এই যে অবস্থাটা সেই সময় চলেছে, এর দায়ভার নিয়ে, অর্থাৎ এই আওয়ামী লীগের নেতৃত্ব, সরকার তো উৎখাত হলো, কিন্তু সরকারের যারা এবং এই আওয়ামী লীগের নেতৃত্ব তো তারা তো কোনো অনুশোচনা করে জনগণের কাছে এখন পর্যন্ত তারা কোনো দায়িত্ব তো নেয় নাই, দুঃখ প্রকাশ করে নাই, মিনিমাম ক্ষমাটুকু চায়নি। আপনি যদি বলেন যে আমরা 71-এ পরাজিত শক্তি জামাত ইসলামকে যখন বারবার বলছি তুমি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাও, কারণ তুমি বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের তুমি বিরোধিতা করেছিলে, তুমি মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছ, নারী নির্যাতন করেছ, আমার মা বোনদের উপর অত্যাচার করেছ, আমরা তো এই জন্যে জামাত ইসলাম এবং তার সহযোগী যে সংগঠনগুলো ছিল পাকিস্তান সেনাবাহিনীর সাথে, তাদেরকে আমরা অভিযুক্ত করি। ইভেন আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের এখনও ওয়েবসাইটে যান, মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেখেন, সেখানে কিন্তু জামাত ইসলাম, নিজামে ইসলাম এবং যে আল বদর তাদের কথা উল্লেখ রয়েছে। এখন এই সরকার শুধুমাত্র মানে শেখ মুজিবুর রহমানের নাম কর্তন করেছেন, বাকি কিন্তু সবগুলো রয়ে গেছে। তাহলে আমরা কেন তাদেরকে বলছি যে আপনি ক্ষমা চান, না হলে পরে আমরা আপনাদের বিরোধিতা করব। অনুরূপভাবে তাহলে আজকে এই সরকার কি এই দায় এড়াতে পারে? তারা তো এই সরকার, আমরা বলছি যে জনগণের কাছে আপনি অভিপ্রায়, তাদের কাছে আপনি অনুশোচনা প্রকাশ করেন, এটা তো তারা করে নাই। এখন আপনি যদি এক জনগণের, জি, আমি সেই জায়গায় আমি বলছি যে জনগণের রোষে পড়ে আওয়ামী লীগ তার শীর্ষ নেতৃত্ব দেশ থেকে পালিয়ে চলে গেলেন। তারা তো আদালতে যেতে পারতেন, আইনের কাছে তারা সারেন্ডার করতে পারতেন, তারা তো সেটা করে নাই। এখন এই জায়গায় তাদেরকে পুনর্বাসন করার দায়িত্ব তো অন্য রাজনৈতিক দল বা সরকার নিতে পারে না। যদি তারা জনগণের সাথে রাজনীতি করতে চায়, তাহলে দায়িত্ব নিয়ে তাদের ফিরে আসতে হবে, আইনগতভাবে চ্যালেঞ্জ করতে হবে। এখন যে দলটা নেতৃত্বহীন, যেই দলের হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক
তারা এখন রাস্তায় কিংবা তারা বাসাবাড়িতে কি করছে? তাদের নেতৃত্বহীন শূন্যতায় তারা মানে দিকবিদিক রয়েছে। তো সেই জায়গায় আমরা ওই দলটাকে নির্বাচনে আপনি আনবেন, আমরা কিভাবে তাকে নির্বাচনে আনার জন্য সহযোগিতা করব? আমরা তো একটা পলিটিক্যাল পার্টি। আমরা মনে করি যে ওই দলটা পুনর্গঠনের জন্য তার দলের নেতাকর্মী কিংবা তার শীর্ষ নেতৃত্বকে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে জনগণের কাছে তারা যাবে কিনা, এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হলে আইনি যে চ্যালেঞ্জগুলো তাদের কাছে আছে সেগুলো তারা মোকাবেলা করুক। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে জনগণের কাছে যেতে হবে, আইনিভাবে মোকাবেলা করতে হবে, কিন্তু একটি দলকে যখন প্রক্লেমেশন দিয়ে বা যেটাকে বাংলায় বলে নির্বাহী আদেশ দিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বা স্থগিত করা হয়েছে, তার মধ্যে থেকে প্রমাণ হয় না যে বাংলাদেশে গণতান্ত্রিক যে চর্চা যেটা আছে এটা কি প্রশ্নবিদ্ধ হয় না? দেখুন, একটা দলকে আমরা যদিও এই ধরনের নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ সমর্থন করি না, প্রথমে বলেছি, কিন্তু এটা কখন হয়েছে? একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে ওই দলটি দেশ থেকে পালিয়ে, ওই দলটির শীর্ষ নেতৃত্ব তারা দেশ থেকে পালিয়ে চলে গেছে, তারা দেশে নাই, এবং বিদেশে বসে যত রকম উস্কানি বক্তব্য দিচ্ছেন, দেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাষ্ট্রকে অকার্যকর করার জন্য দাম্ভিকতা নিয়ে কথা বলছেন, যেখানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে তাদের অনুশোচনা প্রকাশ করা উচিত ছিল, এবং তারা এই দায়ভারটা নেওয়া দরকার ছিল। তো এই অনুশোচনা কিংবা জনগণের কাছে তাদের কোনো রকম আত্মপক্ষ সমর্থনের কোনো দায়িত্ব না নিয়ে যখন উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার একটা জায়গায় যাচ্ছেন, সেই জন্যে কয়েকটি রাজনৈতিক দল তাদের উপরে ব্যবস্থা নেওয়ার জন্য বলছে। সরকার হয়তো সেই জায়গার সেই ব্যবস্থাটা নিয়েছে। এখন এই যে ব্যবস্থাটা নিয়েছে, এই ব্যবস্থার বিরুদ্ধে তারা তো উচ্চতর আদালতে যেতে পারতো, কিন্তু এখন পর্যন্ত কি তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়ামী লীগ কি কোর্টে আদালতে গিয়েছে? এখন ধরেন সুপ্রিম কোর্ট রয়ে গেছে, আদালত ব্যবস্থা রয়েছে, যদিও আদালত ব্যবস্থা নিয়েও নানা ধরনের প্রশ্ন রয়ে গেছে, কিন্তু তারপরেও এখানে তো তাদের মোকাবেলা করতে হবে। আপনি দেখেন, আওয়ামী লীগের তো একজন সাধারণ কর্মী, সেও কিন্তু যে এটাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করে নাই। আমরা বলছি যে আপনি যে অঘটনটা ঘটিয়েছেন দেশের মধ্যে, এটার দায়িত্ব নিতে হবে এবং আইনগতভাবে আপনি মোকাবেলা করেন। তখন তো জনগণ আপনাদেরকে সমর্থন দেবে, যদি কিনা আপনাদের কার্যক্রমগুলো যদি সত্যিকার অর্থে দেশের সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসার, চর্চা করার অভিমত ব্যক্ত করেন, তখন তো জনগণ আপনাকে সাপোর্ট দেবে কিংবা জনগণই সিদ্ধান্ত নেবে। আপনার আলোচনা অত্যন্ত শ্রুতিমধুর হচ্ছে। আমিও খুব মুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম। আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে, স্বল্পতার কারণে আমরা হয়তো আর বেশি আলাপ করতে পারবো না, কিন্তু একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাইব খুব সংক্ষিপ্তভাবে যদি বলেন, বিলেতে এই আগমন বা আসা আপনার কি শুধুমাত্র ব্যক্তিগত কোনো সফর ছিল, না এখানে আপনি বিলেতে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করার কোনো ধরনের পরিকল্পনা ছিল কি না, বা কোনো ধরনের দেখা হয়েছে, সৌজন্যমূলক কোনো সাক্ষাৎকার হয়েছিল কি না? কারণ আমি জানি ভার্চুয়াল অনেকগুলো মিটিংয়ে আপনারা উনি উপস্থিত হয়েছিলেন, আপনাদের সাথে আলাপ আলোচনা করেছিলেন। এই ধরনের কোনো ধরনের সুযোগ আপনার হয়েছিল কিনা, এবং হলে আপনার সাথে কী ধরনের আলাপ হয়েছিল, যদি আপনি মনে করেন প্রিজুডিস হবে না, বা জনগণের সাথে একটু শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি ঐক্য ফ্রন্ট গঠিত হয়। সেখানে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, সে ঐক্য ফ্রন্টের মূল নেতৃত্বে ছিল। আরও কয়েকটি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলো নিয়ে ঐক্য ফ্রন্ট গঠিত হয়। তো সেই থেকে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন, 18 নির্বাচনের পরে আর জোট ছিল না, আমরা একসাথে যুগপৎ আন্দোলন সংগ্রাম করেছি, এবং সেই আন্দোলন করতে যে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে আমরা দফায় দফায় বসেছি এবং আমাদের আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করেছি। এই জুলাই অভ্যুত্থানের পরেও আপনারা জানেন যে আমরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম এবং শরিক দল, অন্যান্য দলও গিয়েছে, আনুষ্ঠানিকভাবে আমরা বিএনপির সঙ্গে বসেছি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সাথেও কিছুদিন আগে ভার্চুয়াল
আমাদের দল গণফোরামের মিটিং হয়েছে গুলশান কার্যালয়ে, সেখানেও আমি উপস্থিত ছিলাম। তো এবার আমি যেটা লন্ডনে এসেছি, আমার মেয়ে এখানে আইনে পড়াশুনো করছে, তো মেয়ের সঙ্গে দেখা করা এটা একটা এই। আর দ্বিতীয়ত এখানে আসার পরে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি লন্ডনে অবস্থান করেন, তার সাথে আমার দেখা করার একটা অভিপ্রায় ছিল এবং আমি দেখা করেছি এবং তিনি আন্তরিকতার সঙ্গে আমাকে সময় দিয়েছেন। দেশের চলমান রাজনীতি এগুলো নিয়ে তার সাথে কিছুটা আলোচনা হয়েছে এবং আমি তার রাজনৈতিক পরিপক্কতা এবং আগামীতে কীভাবে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা ওনার অভিপ্রায়। এরপরে নির্বাচনের মধ্য দিয়ে বিশেষ করে আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম, সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র নির্মাণ কিভাবে করা যায়, এই অভিমতটাই তিনি আমার কাছে ব্যক্ত করেছেন এবং এতে আমি তার এই যে অভিপ্রায় যেটা, এতে আমি খুবই মুগ্ধ হয়েছি। ধন্যবাদ ডক্টর মিজান। আপনাকে আমাদের এলবিটিভির পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, এবং আপনি যে খুবই সুন্দরভাবে এবং সাবলীল ভাষায় আমাদের দর্শক শ্রোতাদের সামনে আপনাদের দলের মতামত, আপনার মতামত, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে যে বক্তব্য তুলে ধরেছেন, আমি আশা করি আমাদের দর্শক শ্রোতারা মনোমুগ্ধকরভাবে আপনার বক্তব্য শুনেছেন এবং সেখান থেকে তারা অনেক কিছু গ্রহণ করতে পেরেছেন। ধন্যবাদ দর্শক শ্রোতা আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আশা করব আমাদের আজকের এই আলোচনার মধ্য দিয়ে ডক্টর মিজান, গণফোরামের জেনারেল সেক্রেটারি, ডক্টর কামাল হোসেন, বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের অন্যতম সহযোগী, আপনাদের সামনে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে যে বক্তব্য তুলে ধরেছেন, চিন্তা চেতনা এবং যে ধ্যান ধারণাগুলো এবং সমসাময়িক যে গণভোট, জুলাই সনদ ইত্যাদি নিয়ে যে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন, তা আপনারা উপভোগ করেছেন এবং তা আপনাদের চিন্তার খোরাক যোগাবে এবং আপনাদেরকে এই যে আলোচনাটা শুনে আপনারা নিশ্চিত আমি যে আপনারা এটা আপনাদেরকে অনেক বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে এবং রাজনৈতিক চলমান ধারা নিয়ে এবং যে সকল বিভ্রান্তি কিংবা আশা যেভাবে বলুন না কেন আপনারা দেখছেন, সেই বিষয়ে আপনাদের অনেক চিন্তার খোরাক যোগাবে। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।